তুমি যারা এত আদর করো সোহাগ করো তার গায়ে আমি টাচ করছি তোমার লাগতেছে না? একদম ফালতু কথা বলবি না রাব্বি। এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। এখন তুমি আমাকে কিস করে প্রমাণ দাও যে তুমি আমাকে কতটা লাভ করো। আমি পারবো না, আমার লজ্জা করছে। পারবা না মানে? তোমার সাথে যে রাফির রিলেশন ছিল সেই ইনফরমেশন আমাদের কাছে আছে। মিথ্যে কথা। সারা শরীরে আঘাতের চিহ্ন। টুইন, আশেপাশে একটু দেখুন। ওকে দুর্জয়, কোনো ক্লু পান কিনা? রোদেলা, বডি সার্চ করেন। একটু দূরে যান, ওদিকে যান, আপনি ওদিকে দাঁড়ান। দুর্জয়, I have found something. রাফি, সাবধানে থেকো, যে কোনো মুহূর্তে তোমার উপর আক্রমণ হতে পারে। ইতি টুম্পা, গ্রেট, দ্যাটস আ ক্লু। আচ্ছা, আপনারা কি ওকে চেনেন? ওকে দেখেছেন? না স্যার। ওকে কে হিট করেছে? দেখুন, আপনারা কেউ ভয় পাবেন না। এর আগে কখনো এই ছেলেকে এখানে দেখেছেন? না, দেখিনি। আপনারা কেউ যদি কোনো তথ্য জেনে থাকেন তাহলে আমাদেরকে জানান, এটা আমাদের ইনভেস্টিগেশনে হেল্পফুল হবে। রাফি! রাফি! বাবা, বাবা, কথা বল বাবা। কাজ করবেন না। আমি কথা বল বাবা। আমার ছেলেকে কারা হত্যা করেছে? কে বা কারা রাফিকে হত্যা করেছে আমরা সেটা খুঁজে বের করব। তাছাড়া কোন অপরাধী আজ পর্যন্ত অপরাধ করে বাঁচেনি এবং বাঁচতেও পারবে না। এই লাঠিগুলো ওদিকে পেয়েছি, আমার মনে হয় এগুলো দিয়ে পিটিয়ে ওকে হত্যা করা হয়েছে। ওকে, তুহিন, রোদেলা, লোকাল থানায় ইনফর্ম করে ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করুন। আপনি আমার সাথে আসুন প্লিজ, একটু শান্ত হন। আমার সাথে আসুন, আমরা দেখছি বিষয়টা। আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। স্যার, আমরা যখন রাফির ডেড বডি তল্লাশি করছিলাম তখন ওর ডেড বডিতে অসংখ্য ইনজুরির আলামত পেয়েছি। স্যার, আমরা ক্রাইম স্পটের ওখানে তল্লাশি করার টাইমে ওখানে অনেক লাঠিসোঁটা পেয়েছি। এতে অনেকটা নিশ্চিত করে বলা যায় ওকে বেদম হারে পেটানো হয়েছে। তাহলে স্যার, মারধর করার পরেও মৃত্যু নিশ্চিত করার জন্য রাফি শ্বাসরুদ্ধ করা হয়েছে। হ্যাঁ, রাফির তো পোস্টমর্টম রিপোর্ট আসছে, ওখানে আলামত পাওয়া গেছে যে অনেক শরীরে ক্ষত চিহ্ন, সাথে আরেকটা জিনিসেরও আলামত পাওয়া গেছে, ওকে শ্বাসরুদ্ধ করা হয়েছে। কিন্তু স্যার, রাফির গলাতে কোনো ইনজুরি ছিল না, পোস্টমর্টম রিপোর্টও নেই। তাহলে আমরা কিভাবে নিশ্চিত হলাম যে রাফিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে? না না, পোস্টমর্টম রিপোর্টে এসছে যে শ্বাসরুদ্ধ করা হয়েছে। তবে তোমার কথা আরও লজিক আছে। তবে একটা কথা তোমরা সবাই মনে রেখো, এই শ্বাসরুদ্ধ করার কিন্তু বেশ কিছু টেকনিক আছে, যে টেকনিকে শ্বাসরুদ্ধ করা হলে গলায় বা ঘাড়ে কোনো রকম স্পট পড়ে না। সম্ভবত ক্রিমিনাল এরকম কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করেছে। ইউ আর রাইট স্যার। আচ্ছা শোনো, এখন তোমরা রাফির বাসা যাও, দুজন রাফির বাবা মাকে ইন্টারোগেট করবে, আর দুজন পুরো বাড়িটা ভালো করে সার্চ করে দেখো কোনো ক্লু পাওয়া যায়। ওকে, গট ইট? ইয়েস স্যার। স্যার, দেখুন, আপনারা এভাবে ভেঙে পড়বেন না। আপনাদের ছেলের হত্যাকারী শনাক্ত করতে হলে আপনাদের হেল্প আমাদের খুব প্রয়োজন। হায়দার সাহেব। জি। আপনার সাথে কি কারো পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল? জি না। এমন কারোর উপর কি আপনাদের কোনো সন্দেহ হয় যার পূর্বের শত্রুতার জের ধরে আপনার কিশোর ছেলেকে হত্যা করেছে? ম্যাডাম, আমার জানা মতে আমার ছেলের এমন কোনো শত্রু ছিল না যারা আমাদের এত বড় সর্বনাশ করতে পারে। মহল্লার সবাই আমাদেরকে খুব ভালোবাসে,
আপনারা টুম্পা নামের কোনো মেয়েকে চিনেন? না তো। আপনার ছেলের মুখে কখনো টুম্পার নাম শুনেননি? না, আপনাদের মুখে এই প্রথম শুনছি ওর নাম। রোদেলা, আপনি কাইন্ডলি একটু ওনাকে নিয়ে রাফির বেডরুমটা তল্লাশি করে আসুন প্লিজ। আপনি একটু রাফি কোথায় লেখাপড়া করতো? জি, উত্তরা সেন্ট্রাল হাই স্কুলে। আচ্ছা, রাফির সাথে আপনার মা সম্পর্কটা কেমন? আমি শুধু রাফির মা ছিলাম না, আমি রাফির বন্ধুর মতো ছিলাম। রাফি সব কিছু আমার সাথে শেয়ার করত। গুড। তাহলে তো আপনার জানার কথা যে আপনার ছেলের সাথে কোন মেয়েটির সম্পর্ক ছিল। আই মিন, আপনার ছেলে কোন মেয়েটির সাথে প্রেম করত? দেখুন, যখন তখন প্রেমে পড়ে যাওয়ার মতন ছেলে কিন্তু রাফি ছিল না। আর তাছাড়া ও যদি সত্যি কারো প্রেমে পড়তো তাহলে আমি এটা জানতাম, মানে ও আমাকে জানাতো নিশ্চয়ই। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে আপনার ছেলে রাফির টুম্পা নামের একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। কে টুম্পা? এটা তো আমাদেরও প্রশ্ন। যেহেতু আপনি বলেছেন আপনার ছেলে রাফি আপনার সাথে সব কথা শেয়ার করে, তাহলে আপনার ছেলের সাথে যে টুম্পা মেয়েটার সম্পর্ক ছিল এটা কি আপনাকে কখনো সে শেয়ার করেনি? না তো, সত্যি আমার সাথে শেয়ার করেনি ও। আচ্ছা, রাফির বন্ধু বান্ধব কি কখনো বাসায় আসতো বা ওরা কোথায় হ্যাং আউট করতো, আপনি কিছু জানেন? যে মানে রাফির আমার জানার মতো কোনো ফ্রেন্ড ছিল না, খুব একটা ফ্রেন্ডদের সাথে সে মিশতো না। রাফি যেদিন মিসিং হয় সেদিন ও কখন বাসা থেকে বের হয়েছিল? জি, সন্ধ্যার পরপরই। আমি সারা রাত আমার ছেলেকে খোঁজ করেছি, কিন্তু কোথাও খুঁজে পাই নাই। সকালে মহল্লার কয়েকজন এসে আমাকে বলল যে কি বা কারা নির্মম ভাবে রাফিকে মেরে ফেলেছে। হায়দার সাহেব, প্লিজ কান্না করবেন না। দেখুন, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। ছেলে হারানোর যে দুঃখ সেটাকে আসলে প্রকাশ করার কোনো উপায়ও নেই। তবে আপনার ছেলের কিলারদেরকে শনাক্ত করতে হলে আপনাদের হেল্প কিন্তু আমাদের খুব দরকার। রাফির বেডরুম তন্ন করে খোঁজা হয়েছে, বাট কোনো রকম আলামত আমরা পাইনি। দেখুন, আমাদের সবারই এই বিষয়টা মেনে নিতে হবে যে রাফি আর কোনোদিন ফিরে আসবে না। তবে আমরা কথা দিচ্ছি আপনাদের, রাফির কিলারদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করব, আর সেজন্য আপনাদের সহায়তা লাগবে। একটু শক্ত হওয়ার চেষ্টা করুন। আমরা আসছি। আসতে পারি? আসুন। আপনারা? আমরা চেরি থেকে এসেছি। প্লিজ বসুন। আপনি নিশ্চয়ই জানেন আপনার স্কুলের একজন স্টুডেন্ট নাম রাফি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ব্যাপারটা আমি আজকেই জানতে পেরেছি। আমরা রাফি হত্যার ইনভেস্টিগেশনের জন্য এসেছি। আপনার সহায়তা আমাদের একান্ত কম। জি বলুন, আপনাদের জন্য কি করতে পারি? দেখুন, মা বাবার পরে কিন্তু স্কুলের টিচাররা স্টুডেন্টের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং তারাও স্টুডেন্ট সম্পর্কে অনেক ইনফরমেশন জানে। রাফি যেহেতু আপনার স্কুলের একজন স্টুডেন্ট,
ওর সম্পর্কে ইনফরমেশন চাচ্ছি আপনার কাছে। কীরকম? আসলে রাফি স্টুডেন্ট হিসেবে কেমন ছিল, আপনি যদি একটু বিহেভিয়ার সম্পর্কে আমাদের বলতেন। ও খুবই ভালো মার্জিত একটা ছেলে ছিল, ট্যালেন্টেড। ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিল। ওর রোল নম্বর ছিল 3। পরের বার ও কিন্তু ফার্স্ট হয়েছে, মানে ও ক্লাস 9-এর ফার্স্ট। আচ্ছা, ক্লাস 8-এ যখন ছিল তখন ক্লাস 8-এর ফার্স্ট হওয়ার সাথে রাফির সম্পর্ক কেমন ছিল? দেখুন, আমাদের স্কুলে উচ্ছৃঙ্খলতা অরাজকতা আমরা বরদাস্ত করি না, তবে রেজাল্ট নিয়ে রাফি আর রাব্বির সাথে একটু মনোমালিন্য হয়েছিল। আই সি। বিষয়টা কি আপনি আমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলবেন? হ্যাঁ, শুনুন তাহলে। রাফি, তুই কিন্তু রাব্বির মাথা একবারে হেড করে দিছিস। তুই যেভাবে 3 থেকে 1-এ চলে আসবি, আমি কিন্তু কোনোদিন ভাবি নাই মামা। বলিস না, গত বছর আব্বু আম্মুর কাছে আমার মাথা পুরো হেট হয়ে গিয়েছে। আমি রাতের পর রাত জেগে স্টাডি করে রোল নং 3 থেকে 1-এ নিয়ে এসেছি। ধরে নিতে পারিস এটা এক প্রকার আমার একটা ড্রিম ছিল। দেখ মামা, দেখ কেমন লজ্জা পেতেছে তোরে দেখা। লজ্জা পাবে। এই কি বললি তুই? তুই আমারে নিয়ে ট্রল করিস? আরে সব বিষয়ে তো কম্পিটিশন আছে এমন কিনা থাকবে, তাই বলে তুই আমারে নিয়ে ট্রল করবি? রাব্বি, তুই কিন্তু কাজটা একদম ভালো করলি না। তুই চমককে ধাক্কাটা না দিলেও পারতি। বাহ, খুব লাগতাছে না? তুমি যারা এত আদর করো, সোহাগ করো, তার গায়ে আমি টাচ করছি, তোমার লাগতাছে না? একদম ফালতু কথা বলবি না রাব্বি। এই ফালতু কথা বললে আমারে কি করবি? আমি কি তোর ভয় পাই? আমি কি তখন ওই প্রথম কোনো কথা কইছি? আমারে দেখে কেন মজা? আমারে কেন ফাইজলাম করলি? এই আমারে নিয়ে ট্রল করস? রাব্বি, আমি কি তোর কাছে কমপ্লেইন করব বলতেছি, কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছিস তুই। কার কাছে বিচার দিবি? স্যারের কাছে কমপ্লেইন করব তুই। যা বিচার দে, যা। তুই কি আমার স্যারের ভয় দেখাস নাকি? চল তো চল, পারলে আমার বাংলা সিরিজ যা যা, মাথা মুথা গরম করে আবার চল চল। রাব্বি, আমি তোমার কাছ থেকে এমন বিহেভ আশা করিনি। চমক তোমাকে নিয়ে ট্রল করছে, তুমি আমাকে নালিশ করতে পারতে। তুমি কেন রাফিয়া চমকের গায়ে হাত তুলতে গেলে? এটা তোমার ঈর্ষা ছাড়া আর কিছু না। আমি তোমাদের এই শিক্ষা দিয়েছি। ও আমার গায়ে হাত তুলে ক্ষান্ত হয়নি স্যার, আমার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছেন, যেটা আমি আপনার সামনে বলতে পারবো না। ছি রাব্বি, ছি। তোমরা এখানে পড়ালেখা করতে এসছো, এখান থেকে বেরিয়ে যেয়ে দেশের সেবা করবে। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি রাব্বি। এরপরেও যদি তোমরা এগুলো করো, তোমাদের বাবা মাকে জানাতে আমি বাধ্য হব। স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ভুল হয়েছে স্যার। স্যার, ওরা যখন আমাকে নিয়ে বাজে ট্রল করতেছিল তখন আমি রাগের মাথায় এসব করেছি স্যার, সরি স্যার। আর তোমরাও শোনো, এখানে ট্রল করার কিছু নেই। তোমরা এখানে পড়ালেখা করতে এসছো, তোমরা সহপাঠী, ভাই বন্ধু। তোমাদের মধ্যে কম্পিটিশন হবে সেটা লেখাপড়ার। ভবিষ্যতে এই ঘটনা যেন আর না ঘটে। রাফি, তুমি যাও, রাব্বির সাথে বুক মেলাও। তোমাদেরকে আমি বুক মেলাতে বলেছি দুজনকে। যাও, ভবিষ্যতে এমন যেন আমি না দেখি আর। সেদিনের পরে আমি ওদের দুজনকে মিলিয়ে দিয়েছিলাম, কিন্তু এরপর থেকে রাব্বি আর স্কুলে আসেনি। আমি ওর বাবা মার কাছেও জানতে চাইনি যে ও কেন স্কুলে আসছে না। রাব্বি এখন কোথায়? আমি সেটা জানি না। তাহলে কি হিংসা পরায়ণতার কারণ থেকে রাব্বি রাফিকে? দেখুন, যেটা আমি নিজের চোখে দেখিনি সেটা আমি বলতে পারবো না। আপনারা কাইন্ডলি ইনভেস্টিগেশন করে দেখুন। আচ্ছা, চমক নামের কোন স্টুডেন্ট কি আপনার বিদ্যালয়ে পড়াশোনা করতো? হ্যাঁ, ও এখানেই পড়ে। তবে আমি যতদূর জানতে পেরেছি 7 দিন ধরে ও খুব সিক, স্কুলে আসে না। চমকের কি অন্য কোনো নাম আছে? না তো। আচ্ছা, টুম্পা নামের কোন স্টুডেন্ট কি আপনার বিদ্যালয়ে আছে? টুম্পা? মনে হয় না, এই নামে কোনো স্টুডেন্ট আমার স্কুলে নেই। থ্যাংক ইউ স্যার। আপনি এখন আমাদেরকে একটু রাব্বির বায়োডাটা সেটা দিচ্ছি আমি। আপনারা কি কারণে? কি কারণে সেটা পরে বলছি, আগে বলুন আপনার ছেলে কোথায়? কেন, রাব্বি কি করেছে?
ও তো ওর বেডরুমে ঘুমাচ্ছে। যান, আপনি আপনার ছেলেকে একটু ডেকে নিয়ে আসুন। জি জি। আপনারা আমাকে কেন ডেকেছেন? একটা নিরাপদ ছেলেকে হত্যা করে এখন আবার আমাদের সামনে ন্যাকামি করছিস? স্ট্রেঞ্জ, আপনারা এগুলো কি বলছেন? আমার ছেলে তো গত 1 মাস যাবত ইন্ডিয়ার একটা হসপিটালে চিকিৎসা দিচ্ছিল। ওর 2টো কিডনি খারাপ, আর এই অবস্থায় ও একটা ছেলেকে হত্যা কি করে করবে বলেন? আপনার ছেলে যে ইন্ডিয়াতে চিকিৎসাধীন ছিল, এটার কোনো প্রমাণ কিংবা কোনো পেপারস আপনাদের কাছে আছে কিংবা কোনো সার্টিফিকেট? জি স্যার, আছে। আমি ইন্ডিয়ায় যে হসপিটালে ভর্তি ছিলাম ওই হসপিটালের রিলিজ সার্টিফিকেট আর আমার পাসপোর্টের ভিসা দেখলেই বুঝতে পারবে। জি। যাও, ওই পেপারসগুলো সব নিয়ে আসো। যাও এখনই। বেডরুমে আছে, কর্নারে। প্রয়োজনে আপনি আপনি আমার মোবাইলের মধ্যে ডিসচার্জ লেটারটা আছে, পাসপোর্ট আছে, সেটা দেখেও বুঝবেন। আপনি উত্তেজিত হবেন না, পেপারগুলো নিয়ে আসুন, আমি দেখছি। দেখি, এদিকে দাও। কিন্তু আমার প্রশ্ন হলো, তুমি যদি ইন্ডিয়াতে থাকো চিকিৎসাধীন অবস্থায়, তাহলে রাফিকে হত্যা করলো কে? কি বলছেন স্যার? রাফিকে হত্যা করা হয়েছে? আমি যখন ইন্ডিয়ায় যাই তার আগে একদিন আমি রাফিদের বাসায় গিয়েছিলাম রাফির সঙ্গে দেখা করার জন্য। বন্ধু, তুই আমার জন্য দোয়া করিস। আমার মনে হয় লেখাপড়া হবে না। কি হয়েছে তোর? তুই আমাকে বল, কেন তোর লেখাপড়া হবে না? তুই আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট, তোকে পড়াশোনা করতেই হবে। আমার 2টা কিডনিতে প্রবলেম। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আব্বু সিদ্ধান্ত নিয়েছে আমাকে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাবে। তাই তোর কাছে আসলাম ক্ষমা চাইতে। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস বন্ধু। কি বলছিস? তোর 2টো কিডনিতেই প্রবলেম? হ্যাঁ বন্ধু, আমি আব্বুর সঙ্গে ইন্ডিয়া চলে যাব 2 দিন পর। তাই তোর সাথে যদি আর কখনো দেখা না হয়। রাব্বি, একদম বাজে কথা বলবি না। তুই কি বলছিস এসব? শোন, আমার কথা শোন, তুই একদম টেনশন নিস না। তুই সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবি। আমি তোর জন্য অনেক দোয়া করব। আমি তোর সেই দিনটার জন্য অপেক্ষায় থাকবো। আর যদি পারিস বন্ধু, চমককে বলে দিস সে যেন আমাকে ক্ষমা করে দে আর আমার জন্য দোয়া করে। চমকের সাথে এখন আর আমার দেখা হয় না, যদি দেখা হয় তাহলে অবশ্যই বলে দিব। আসি বন্ধু, ভালো থাকিস। সেটা যে আমার রাফির সাথে শেষ দেখা হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। ওর মতো একটা ভালো ভদ্র ছেলে আর হয় না। আমি ভেবেছিলাম আমি হয়তো বা সুস্থ হয়ে রাফির সঙ্গে দেখা করতে পারবো না, কিন্তু এই অকালে তার মৃত্যু আমি মেনে নিতে পারছি না। আচ্ছা, রাফি কি ওর মৃত্যুর আগে কখনো তোমাকে বলেছিল চমকের সঙ্গে ওর কোনো ধরনের কথা হয় না? তোমাদের হেডমাস্টারের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানলাম সেটা হচ্ছে রাফির সঙ্গে চমকের খুব ভালো একটা সম্পর্ক ছিল। জি স্যার, আমিও সেটাই জানতাম, কিন্তু কেন যে ওদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে আমি সেটা জানি না। আর আমার ওই সময় যে সিচুয়েশন ছিল আমি স্যার কখনো জানার প্রয়োজন মনে করিনি। আমার ছেলে আর যাই করুক, কোনো মানুষ খুন করতে পারে না। একজন মা হিসাবে এটা আমার কনফিডেন্ট। উই আর সরি। অ্যাকচুয়ালি রাফি হত্যার ইনভেস্টিগেশনের জন্য আমাদের আপনাদের সাথে এরকম বিহেভ করতে হয়েছে। সরি। শোনো রাব্বি, তুমি যদি রাফি সম্পর্কে অন্য কোনো কিছু জেনে থাকো তাহলে নিশ্চয়ই সেটা আমাদের নির্দ্বিধায় বলতে পারো, কারণ এটা ইন ফিউচার আমাদের ইনভেস্টিগেশনে অনেক বেশি হেল্পফুল হবে। স্যার, আমি তো তখন দীর্ঘদিন হসপিটালে ভর্তি ছিলাম, আর তাছাড়া রিসেন্টলি রাফির সাথে কারা মিশতো কারা চলতো আমি এসব কোনো কিছু জানি না স্যার। হ্যাঁ, দ্রুত সুস্থ হয়ে উঠো, আর আমাদের যদি আবারও কোনো প্রয়োজন পড়ে তাহলে নিশ্চয়ই আমরা আসবো।
বাবা বাবা রাফির জন্য দোয়া করো, দোয়া করো, না করো না, কান্না করো না বাবা। রাফি রাফির মা, তুমি আর কেঁদো না। এভাবে কাঁদলে কি আমাদের রাফি কি আমাদের কাছে ফিরে আসবে বলো? তুমি রাফির জন্য দোয়া করো। রাফির বাবা, আমার রাফি যে আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না, এটা আমি কিছুতেই নিতে পারছি না, এটা আমি কিছুতেই ভাবতে পারছি না। আমার বাবা যে আমার কাছে আর আসবে না কোনোদিন। আমি কি করবো বলো, আমি কি করবো? দেখো, আমিও তো মানতে পারছি না। তোমার কষ্ট হলে তুমি আমার কাছে কষ্টটা শেয়ার করতে পারো, আমি তো কারো কাছে শেয়ার করতে পারি না। রাফির মা, রাফি যেমন তোমার ছেলে, রাফি তো আমারও ছেলে। একটা কথা কি জানো, এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। আমার ছেলেকে যারা আমার বুক থেকে কেড়ে নিয়ে গেছে, আমার ছেলেকে যারা পিটিয়ে মেরেছে, আমি তাদের বিচার চাই। রাফির বাবা, আমি তাদের বিচার চাই। রাফির বাবা, শান্ত হও। আমার ছেলে কেমন কোনো অপরাধ করেনি যে ওর বিচার হবে না। আজ পর্যন্ত কোনোদিন আমার ছেলে কারো গায়ে হাত তুলেনি, এমন শিক্ষাটাও আমরা দেইনি আমাদের ছেলেকে। এমন একটা নিরাপদ ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। দেখো রাফিমা, অবশ্যই অবশ্যই আমার রাফির বিচার হবে, অবশ্যই হবে। তুমি জানো রাফির শেষ কথাগুলো এখনো আমার কানে বাজে। আমি কিছুতেই ওর কথাগুলো বলতে পারি না, আমি কিছুতেই। রাফি, দেখ তো বাবা, তোর জন্য কি এনেছি। কি পায়েস? হ্যাঁ। আম্মু, তোমার হাতের পায়েস না খেলে আমার ভালোই লাগে না। তোমার হাতের পায়েসে জাদু আছে। বিয়ের আগে সব মায়ের হাতে জাদু থাকে, আর বিয়ে হয়ে গেলে সেই জাদুটাই বউর হাতে যাবে। তুমি যে কি বলো না আম্মু, পুরো পৃথিবী একদিকে আর আমার আম্মু একদিকে। হয়েছে হয়েছে, এখন পায়েসটা খেয়ে নে। তুমি আমাকে খাইয়ে দাও আম্মু। কেন? তোর নিজের হাত নেই? হাত দিয়ে খেতে পারিস না? মায়ের হাতের খাবারের যে কি স্বাদ আম্মু, পৃথিবীর কোন ফুড কোর্ট বা কোন রেস্টুরেন্ট কখনোই খাবারের স্বাদে নিতে পারবে। তুমি আমাকে খাইয়ে দাও। হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না, অলস কোথাকার। আচ্ছা, তোর ঘরে বউ আসলে তখনও কি তুই আমাকে এইভাবে জ্বালাতন করবি? তোমার হাতের পায়েস দেখে আমার মন মানছে না, এই যে আমি হাঁ করছি, তুমি আমাকে পায়েস খাইয়ে দাও। নে। আচ্ছা আম্মু। দেখো আম্মু, আমার একটা জরুরি নোট আনার জন্য একটু বাইরে যেতে হবে। তুমি পায়েসটা রেখে দাও, বাকিটা আমি এসে খাবো। আমি আসছি আম্মু। পাগল ছেলে। আচ্ছা, উঠিয়ে রেখে দে। আমার বাবা সেই যে নোট আনতে গেল, আর ফিরে আসলো না। মারা যাওয়ার সময় আমি আমার ছেলের মুখে এক ফোঁটা পানি দিতে পারিনি। এই কষ্ট আমি কেন, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবে না, কোনো মা সহ্য করতে পারবে না। রাফির মা, আর বলো না, প্লিজ।
তোমার এই কথা শোনার পর আমার এই বুকটা ছিঁড়ে যাচ্ছে। আমি আর নিতে পারছি না রাফির মা। আমার একটা সন্তান, যে ছেলেটা মাথা উঁচু করে কারো সামনে কোনোদিন কথা বলে নাই, সেই নিরপরাধ ছেলেটাকে যারা নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে, তুমি দেখো এই দুনিয়ায় তাদের অবশ্যই বিচার হবে রাফির মা, অবশ্যই বিচার হবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এমন যে তোমরা এখন পর্যন্ত টুম্পার কোনো খোঁজ পেলে না? না স্যার। আর স্যার আরেকটা ব্যাপার, রাব্বির সাথে রাফির একটু মনোমালিন্য হয়েছিল, আর যখন রাফি খুন হয় দ্যাট টাইম রাব্বি ইন্ডিয়াতে ছিল চিকিৎসার জন্য। স্যার, রাব্বির সঙ্গে রাফির যে মনোমালিন্য হয়েছিল সেটা তো স্কুলের প্রধান শিক্ষক মীমাংসা করেছিলেন। কিন্তু রাফির বেস্ট ফ্রেন্ড হচ্ছে চমক, ওনার তো টুম্পা না স্যার। না, এটা কোনো ম্যাটার করে না, কারণ আজকালকার ছেলেমেয়েরা নিজেদের অনেক ধরনের ছদ্মনাম ব্যবহার করে। সো এক্ষেত্রে হয়তো এরকমটা হয়েছে, চমকই হয়তো টুম্পা। স্যার, আমার মনে হয় সেক্ষেত্রে চমককে ধরে আনলে পুরো বিষয়টা জানা যাবে। তাহলে তোমরা আর অপেক্ষা করছো কেন? এই রাফি হত্যার কিলারকে শনাক্ত করতে হবে এবং সেটা খুব দ্রুত। স্যার, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আচ্ছা শোনো, তোমরা এখন চমকের বাসায় যাবে, চমককে ইন্টারোগেট করবে, ভালো করে ইন্টারোগেট করবে। আমার মনে হয় চমককে ধরে ইন্টারোগেট করলে এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া যাবে যে ওর অন্য কোনো ছদ্মনাম আছে কিনা, ও ব্যবহার করে কিনা। হ্যাঁ, আর ওখানে একটু সার্চ করো, আমার বিশ্বাস একটা না একটা ক্লু পেয়ে যাবে। যাও স্যার, আর আমাকে আপডেট দিও। শিওর স্যার। স্যার, আপনারা কারা? আপনি চমকি? জি, আমি চমক। আপনি এখানে কেন আসছেন? এসেছি আপনার চমক দেখতে। আমরা সিআইডি টিম। কে কে আসছে রে? সিআইডি? আমার বাড়িতে সিআইডি কেন? এই কেন জবাব আপনি এক্ষুনি পেয়ে যাবেন। চমক, তুমি রাফিকে চিনতে? তুমি সত্যি করে বলো রাফির সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল। যত তাড়াতাড়ি সত্যিটা বলবে ততই তোমার মঙ্গল হবে। আর যদি সত্যিটা না বলো তাহলে তুমি খুব ভালো করেই জানো আমরা ব্যবস্থা নেব, আর কি করতে হবে সেটাও আমাদের খুব ভালো করে জানা আছে। সত্যি করে বলো রাফির সাথে তোমার কি সম্পর্ক। কোনো ধরনের মিথ্যে কথা বলা কিংবা মিথ্যের আশ্রয় নেওয়ার চেষ্টা করবে না। সত্যিটা যদি তাড়াতাড়ি বলে দাও সেটাতে তোমার জন্যই মঙ্গল। আমি রাফিকে চিনি। রাফি আমার ক্লাসমেট। রাফি কি শুধুই তোমার ক্লাসমেট নাকি আর অন্য কিছু? অফিসার, আপনি আমার ছোট মেয়েকে কি ধরনের উল্টোপাল্টা প্রশ্ন করছেন? আপনি একদম চুপ। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আমাদের কাজে কোনো প্রকার বাধা সৃষ্টি করবেন না। তার মানে আপনারা বুঝাতে চাচ্ছেন যে আমার মেয়ে ক্রাইম করেছে? আপনার মেয়ে ক্রাইম করেছে কি করেনি সেটা আমরা ডিসাইড করব, কিন্তু আপনি এখন চুপ করে থাকুন। আমাদের ইনভেস্টিগেশনের মাঝে যদি আপনি বাধা হয়ে দাঁড়ান তাহলে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। বাবা প্লিজ তুমি চুপ থাকো প্লিজ। বলো রাফির সাথে তোমার কি সম্পর্ক? রাফি আমার অনেক ভালো বন্ধু। বেশ, ক্লাসমেট থেকে বন্ধু, এটুকু যেহেতু বলতে পেরেছো বাকিটাও বলে ফেলো। পারবে? আশ্চর্য, বাকি আর কি বলবো? চুপচাপ বলে ফেলো রাফিকে কেন হত্যা করেছো, নয়তো। মানে আপনারা কি বলছেন এগুলো? রাফি হত্যা করা হয়েছে? এমন ভাবে কথা বলছো যেন তুমি আকাশ থেকে বললে। কোনো ভনিতা না করে চুপচাপ সুন্দর মতো বলে ফেলো রাফিকে কে বা কারা হত্যা করেছে। আপনারা কিন্তু আমার মেয়েকে মানসিকভাবে টর্চার করছেন অফিসার। আপনি একদম চুপ। তুমি যত তাড়াতাড়ি সম্ভব সত্যিটা বলো। যত তাড়াতাড়ি সত্যি কথা বলবে তত তোমার জন্য মঙ্গল হবে। আর যদি সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমরা থেমে থাকবো না। বিশ্বাস করেন স্যার, আমার রাফি হত্যার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই। আমি অনেক দিন অসুস্থ ছিলাম, যার কারণে আমি স্কুলে যেতে পারিনি। তাহলে আমি কিভাবে জানবো? ও আচ্ছা, তাই না? রাফির সাথে তোমার খুব ভালো একটা রিলেশন ছিল, তাহলে তোমাদের ব্রেকআপ হলো কেন? আর ব্রেকআপ হয়েছে ভালো কথা, তোমাদের মধ্যে যোগাযোগ বন্ধ হলো কেন? রাফির সাথে আমার কোনো রিলেশন ছিল না। আমি ওর সাথে একটা রিলেশন ক্রিয়েট করার ট্রাই করেছিলাম।
বিন্দু, আমাকে একটা হেল্প করতে পারবি দোস্ত? আসলে আমি অনেক কাছে থেকে কেনার জন্য কিছু বলতে পারছি না, আমাকে একটু হেল্প কর না দোস্ত। দেখ ভাই, সব ধরনের হেল্প করতে পারবো কিন্তু ঘটক সাজতে পারবো না, সরি। আশ্চর্য, তোকে আমি ঘটক সাজতে বলছি? আমার কথাটা তো শুনবি তাই না? আচ্ছা বল। তুই তো জানিস আমি আর রাফি খুব ভালো ফ্রেন্ড। আমি কেন, আমাদের স্কুলে হেড স্যার পর্যন্ত সবাই জানে। এখন আমি কি করবো সেটা বল। দোস্ত, আমি আসলে রাফিকে মনে মনে অনেকটা ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বলে বলার সাহস পাচ্ছি না। তুই একটু আমার হয়ে ওকে প্রপোজ করে দিবি, একটু আমার মনের কথাটা ওকে বলবি প্লিজ। আমি আগেই বলেছি আমি ঘটক হতে পারবো না, তাছাড়া যা বলবি তাই করতে পারবো। দেখ তুই কিন্তু আবার ফাইজলামি করতেছিস। তুই আমার জন্য এইটুকু করতে পারবি না দোস্ত? তুই না আমার খুব ভালো বান্ধবী, তুই আমার জন্য এইটুকু করবি না? আমার হয়ে একটু আমার মনের কথাটা রাফিকে বলে দে না প্লিজ। দেখ, যেসব ঝুট ঝামেলার মধ্যে আমি যেতে চাই না সেই ঝামেলায় তুই আমাকে নিয়ে যাচ্ছিস। আর রাফি তো তোর ভালো ফ্রেন্ড, তো ফ্রেন্ড হয়ে থাক না, ভালোবাসাটা বুকের মধ্যেই চেপে রাখ। দেখ তুই কিন্তু আবার ফাইজলামি করতেছিস, তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? ঠিক আছে, প্রপোজ যদি অ্যাকসেপ্ট না করে আমার কিছু করার নেই, আমি কিন্তু আবার রিকোয়েস্ট করতে পারবো না, কারণ রাফি তোর গুড ফ্রেন্ড। দিন শেষে যেন ফ্রেন্ডশিপটা না নষ্ট হয়ে যায়, দেখিস। আমি জানতাম তুমি আমাকে ডাকবে। আসলে রাফি, তোমার এত কাছে থাকার পরেও আমি তোমাকে প্রপোজ করতে পারিনি, এই জন্য আমি বিন্দুকে পাঠিয়েছিলাম। বাস, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি চমক। দেখো চমক, তুমি আমার অনেক ভালো একটা বন্ধু, তুমি ভেবো না তোমাকে আমি ডেকেছি তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করার জন্য, কিন্তু আমি বিন্দুর মুখের ওপর না করতে পারিনি কারণ তুমি অপমানিত হতে। তাছাড়া বিন্দু আমাদের বিষয়টা জানুক এটা আমি চাইনি। তুমি যে কথাগুলো বিন্দুকে বলতে পারোনি, সেই কথাগুলো বলার জন্য আমাকে ডাকার কোনো প্রয়োজনই ছিল না। অবশ্যই প্রয়োজন ছিল, কারণ তুমি আমার অনেক ভালো একটা বন্ধু, আমি চাইনি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। তাছাড়া আমাদের এই বিষয়টা বাহিরের কেউ জানুক। আসলে রাফি, আমি তোমার সঙ্গে এতদিন চলাফেরা করার পরেও আমি তোমার যোগ্য হয়ে উঠতে পারিনি, আর এই জন্য তুমি আজকে আমার প্রপোজ অ্যাকসেপ্ট করোনি। কিন্তু রাফি, আমার মতো অন্য কারো কোনো প্রপোজ একদিন না একদিন তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, তাই না? তুমি এতদিন আমার সাথে মিশেও আমাকে ভালোভাবে চিনতে পারোনি। ভালোবাসা যায় একজনকে, আর বন্ধুত্ব করা যায় অনেকজনের সাথে। তাছাড়া আমি আর 10টা ছেলের মতো না যে ভালোবাসবো একজনকে আর তোমাকে মিথ্যা আশ্বাস দিব যে তোমাকে ভালোবাসবো, তোমার সাথে ঘর বাঁধবো। তার মানে তুমি আগে থেকে কাউকে ভালোবাসতে? হ্যাঁ, বাসি। তাহলে এই কথাটা তুমি আগে কেন আমাকে বলোনি? বলার সময় হয়নি তাই বলিনি, সময় হলে তুমি সব জানতে পারবে। আমি আশা করি তুমি আমাদের বন্ধুত্বটা নষ্ট করবে না। গুড বাই। বিশ্বাস করেন স্যার, ওই দিনের পর থেকে রাফির সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি অনেক বড় একটা কষ্ট পেয়েছিলাম, আর আস্তে আস্তে ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা নষ্ট হতে থাকে। আগের মতো আড্ডা দেওয়া হতো না, কখনো আর দেখা হয়নি। তাহলে রাফির সাথে যে মেয়েটার সম্পর্ক ছিল তার নাম নিশ্চয়ই টুম্পা? সেটা আমি ঠিকভাবে বলতে পারবো না। রাফি কখনোই আমাকে ঠিকভাবে বলেনি কাকে ভালোবাসে, আর এত কিছুর পর আমি আর জানার ট্রাইও করিনি। চমক, তোমার তো অনুমান করে বোঝা উচিত ছিল যে রাফির সাথে কোন মেয়ের সম্পর্ক। যেহেতু তুমি বললে যে তুমি রাফির খুব ভালো ফ্রেন্ড ছিলে, ওকে পছন্দ করতে, ওর সাথে একটা রিলেশন মেক করতে চেয়েছিলে, তাই তোমাকে যখন রাফি ডিচ করলো তারপরে নিশ্চয়ই তোমার যে আগ্রহ থাকবে না সেটা হতে পারে না। কোনো না কোনো ভাবে তো তোমার ইনভলভমেন্ট ছিল, যদি বলতে তাহলে। তবে আমি মাঝে মাঝে দেখতাম আমার সঙ্গে ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার পর রাফি মাঝে মাঝে একটা মেয়ের সঙ্গে কথা বলতো। কে সে মেয়ে? সেই মেয়ে আমাদের স্কুলের একজন মেয়ে। আমি যতদূর জানি ওই মেয়ের সঙ্গে হয়তো বা রাফি। বুঝলা তুহিন, আমার টার্গেট তাহলে এখন কেয়া। লেটস গো।
তোমাকে দেখে আজ বড় বলতে ইচ্ছে করছে, পৃথিবীতে যা সুন্দরময়, যাহা মায়াময়, তাহা ভেজালময়। আমাদের ক্রাইমের একটি জরিপে আমরা দেখেছি, যত সুন্দর নারী তাকে ঘিরেই যত ক্রাইমের সৃষ্টি। বাই দ্য ওয়ে, এবার বলে ফেলো, কিভাবে কি এমন ঘটিয়েছিলে যে রাফিক এরকম নির্মমভাবে জীবন দিতে হয়েছে? সেটা আমি কি করে বলবো? তুমি কি করে বলবে মানে? তোমার সাথে যে রাফির রিলেশন ছিল সেই ইনফরমেশন আমাদের কাছে আছে। মিথ্যে কথা, জানি না কে বা কারা আপনাকে এই ভুলভাল ইনফরমেশন দিয়েছে। রাফির সাথে আমার কোনো রিলেশন ছিল না। হ্যাঁ, তোমার যে ছদ্মনাম টুম্পা, সেই টুম্পার সাথেই তো রাফির রিলেশন ছিল। আমার একটাই নাম, আমার কোনো ছদ্মনাম নেই। টুম্পা আমার বান্ধবী। আর হ্যাঁ, টুম্পার সাথে রাফির রিলেশন ছিল, সেটা আমি অস্বীকার করব না। আই সি, তাহলে টুম্পা তোমার বান্ধবী? হ্যাঁ, তাহলে শুনুন। না ভাই। দুলাভাই মানে? আচ্ছা, দুলাভাই হওয়ার মতো কোনো বয়স কি আমার হয়েছে? তাছাড়া আমি আপনার কোন বোনের হাজবেন্ড একটু ক্লিয়ার করে বলেন তো। টুম্পা? টুম্পা মানে কি? মানে তো পানির মতন সোজা। টুম্পা 144 দ্বারা জারি করে বলেছে সে আজকের পর থেকে আপনার সাথে দেখা করতে পারবে না, কারণ তার ফ্যামিলিতে অনেক নিষেধাজ্ঞা আছে। সুতরাং আজকের পর থেকে আপনি টুম্পা হিসেবে আমার সাথে রিলেশন করবেন। কি যাতা বলছো? আরে বাবা, মজা করছিলাম। আজকে থেকে টুম্পাকে যা যা বলো সেগুলো আমাকে বলে দিবেন, আমি টুম্পার কাছে 4G নেটওয়ার্কের মতন পৌঁছে দিব, কারণ টুম্পার বাসা আমার বাসার পাশাপাশি। আর বড় কথা হচ্ছে আমি টুম্পার বান্ধবী, এটা হচ্ছে আমার প্রথম পরিচয়। আর দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি আপনার বিদ্যালয়ের একজন স্টুডেন্ট। সেটা আমি জানি, কিন্তু টুম্পা তো কখনো আপনার ব্যাপারে কিছু বলেনি আমাকে। হয়তো আপনি জানতে চাননি। বাই দ্য ওয়ে, টুম্পার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো আপনাকে একান্তভাবেই বলা প্রয়োজন। শুনুন আমার সাথে। ঠিক আছে, চলুন। আচ্ছা, তুই রাফিকে এভাবে কেন বললি? তোকে কি আমি এভাবে বলতে বলছি? ও কি নাকি ভাবতেছে এখন আমাকে? যা বাবার বাবু, মনে কর তোর বয়ফ্রেন্ডের এক্সাম চলছে, লাভ এক্সাম। আস্তে, পাশের রুমে বাবা মা জেনে গেলে কি হবে বলতো? তুই এমন ভাবে বলছিস মনে হয় তোর বাপ মা কোনদিন তোদের সম্পর্কটা জানতেই পারবে না। কি বিয়ের পর জানাবি? বিয়ে? শোন, বিয়ের বয়স হয়েছে আমাদের, বিয়ে নিয়ে এখন আমরা কিছু ভাবছি না। আর রিলেশনের মতো চলবে। ইন ফিউচারে যখন রাফি কিছু করবে তখন বিয়ে করব। বিয়ে তো মানুষ এগুলো চিন্তা করেই করে, তাই না? তুই এমন ভাবে বলছিস ততদিনে তোর অন্য জায়গায় বিয়ে হয়ে তোর বাচ্চা কাচ্চা হয়ে বাচ্চাদেরও বিয়ে হয়ে যাবে, কিন্তু তোর বয়ফ্রেন্ড আর প্রতিষ্ঠিত হতে পারবে না। শোন, রাফির ব্যাপারে একদম কোনো ফালতু কথা বলবি না। তাই নাকি? আমার কথা বুঝি তোর হার্ট টাচিং করলো? শোন না দোস্ত, বাবা মা না ভাইয়াকে আমার পিছনে লাগাই রাখছে। আমি রাত জেগে ওর সাথে আর কথা বলতে পারবো না। শুন, আমি যা যা বলবো রাফিকে টাইম টু টাইম খবর দিবি, আর রাফি আমাকে যা বলবে সব রাতের বেলা তুই আমাকে বলবি, ওকে? এত দায়ভার আমি নিতে পারবো না, এটা আমার লাভ কি? লাভ কি মানে? আমি তোর বেস্ট ফ্রেন্ড না? আর বেস্ট ফ্রেন্ড হয়ে আর আমি পারবি না মানে? আমি তোর বেস্ট ফ্রেন্ড না? তুই আমার জন্য এতটুকু করতে পারবি না? লাগছে তো, লাগছে তো। আগে বল তুই পারবি। আর মারিস না। পারবো 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 পারবো। বল পারবি, বল। পারবো পারবো পারবো, আর মারিস না দোস্ত। আসলে আমাদের স্কুলে আমি টুম্পার হয়ে যেভাবে রাফির সাথে মিশতাম, সবাই ভাবতো রাফির সাথে আমার কোনো সম্পর্ক আছে, কিন্তু রাফির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি শুধু টুম্পার ভালোবাসার কথাগুলো রাফির কাছে পৌঁছে দিতাম, আর কিছু না। রাফিকে যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তুমি কি সেটা জানো? সেটা আমি গতকালকে শুনেছি। তোমার কি মনে হয় কে বা কারা রাফিকে এভাবে মারতে পারে? সেটা আমি কি করে বলবো? আমি শুধু ওদের মধ্যে কথাবার্তা আদান প্রদান করে দিতাম, আর কিছু না। সেটা আপনি টুম্পাকে জিজ্ঞেস করুন, টুম্পাই ভালো বলতে পারবে। টুম্পা এখন কোথায়? টুম্পা এখন তার স্কুলে অবস্থান করছে। আপনি ওর স্কুলে গেলে ওকে পেয়ে যাবেন। থ্যাঙ্কস, তুমি এখন থেকে আমাদের টিমের হেফাজতেই থাকবে, তোমার কোনো ভয় নেই। তুমি কি টুম্পা?
আহা, ভয়ের কিছু নেই। আমরা একটা সুপ্ত প্রতিভা বিকাশ প্রতিষ্ঠান থেকে এসেছি। আমরা দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা যেসব প্রতিভা আছে তাদের নিয়ে কাজ করি। আমরা জানতে পেরেছি যে তোমাদের স্কুলে অনেক প্রতিভা আছে, তাদের মাঝখানে একজন আছে যার নাম টুম্পা, সে অসাধারণ গান করে। জি, আমি টুম্পা। গুড, আজ তোমার সুপ্ত প্রতিভার বিকাশ করবে। চলো আমাদের সাথে। কিন্তু কোথায় যেতে হবে? আমাদের স্টুডিওতে। তুমি সবসময় স্যাড সং গাও, আর তোমার স্যাড সংগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ও আচ্ছা, তার মানে আমাদের কানে যা আসছে সেটাই সঠিক। তোমার ভেতর সঙ্গীতের একটা সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। আচ্ছা টুম্পা, তুমি আমাদেরকে বলতে পারো কেন তুমি নির্জন স্থানে, তোমার বাসার ছাদে কিংবা স্কুলের করিডোরে স্যাড সংগুলো করো? কেন করি জানি না, তবে স্যাড সং আমার খুব ভালো লাগে। টুম্পা, তাহলে তুমি এখনই আমাদের সাথে চলো। আমরা প্রথম স্টুডিওতে গিয়ে তোমার ভয়েস টেস্ট করাবো, তারপর একটা গান রেকর্ডিং করে ফেলবো, এবং আমাদের সবার বিশ্বাস তোমার গাওয়া গান দেশের সবার হৃদয়ে ছুঁয়ে যাবে। কিন্তু আমাকে তো বাসায় জানাতে হবে। তোমার কোথাও কিছু জানাতে হবে না, কাকে কি বলতে হবে সেটা আমরা জানাই। তুমি চলো আমার সাথে। চলো 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 চলো, এখনই চলো, এখনই চলো। শোনো মেয়ে, তোমার ভয়ের কিছু নেই। তুমি সব সত্য কথা আমাদের কাছে খুলে বলো। তুমি যদি আমাদের কাছে সব কিছু স্বীকার করো, সত্য কথা বলো, তাহলে আমরা তোমার ভালোবাসার মানুষকে কে হত্যা করেছে সেটা খুঁজে বের করতে পারবো। তুমি কি চাও না তোমার ভালোবাসার মানুষকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার হোক? হ্যাঁ স্যার, চাই, অবশ্যই চাই। আমরা রাফির ডেড বডির কাছে একটা চিরকুট পেয়েছি, দেখো তো চিনতে পারো কিনা। এটা কি তোমার হাতের লেখা? হ্যাঁ স্যার, এটা আমার লেখা। তার মানে তুমি আগে থেকে জানতে যে রাফিকে কেউ হত্যা করতে চায়, যার কারণে তুমি এই চিরকুটে মেসেজ লিখে পাঠিয়েছো ওকে সাবধান করে। হ্যাঁ স্যার, জানতাম। তাহলে তুমি এখন আমাদেরকে খুলে বলো, কে বা কারা রাফিকে আক্রমণ করতে চেয়েছিল, পুরো ঘটনাটা আমাদেরকে তুমি পরিষ্কারভাবে বলো। তাহলে শুনুন স্যার, আমি রাফিকে অনেক ভালোবাসতাম। আমরা দুজন একদিন ঘুরতে গিয়েছিলাম। তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। ভালোবাসার আসলে কোনো সংজ্ঞা হয় না, বা ভালোবাসা ভাষায় প্রকাশও করা যায় না। কিন্তু আমি যে তোমাকে কতটা লাভ করি সেটার প্রমাণ কিন্তু আমি এক্ষুনি দিতে পারি। তাই? দেখবা? দেখাও। কি করছো? মানুষ দেখছে তো। দেখো, আমি তোমাকে কতটা লাভ করি তার প্রমাণ কিন্তু দিয়ে দিয়েছি। এখন তুমি আমাকে কিস করে প্রমাণ দাও যে তুমি আমাকে কতটা লাভ করো। আমি পারবো না, আমার লজ্জা করছে। পারবা না মানে? দেখো, আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। আরে বাবা, এটা কি ধরনের লাভ রিজন? তুমি কিস করবা কি না, ইয়েস অর নো? ঠিক আছে ঠিক আছে, করছি। তুমি চোখ বন্ধ করো। টুম্পা, এটা কি? হ্যাঁ, তুই আমার মান সম্মান সবকিছু শেষ করে দিয়েছিস। এসব কি? কি এসব? সরি বাবা। সরি বাবা? তুই আমার মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এইভাবে? ছি 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 ছি। তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতেও ঘৃণা করছে। বাবা, ওর ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? ভুল হয়ে গেছে। দে তোর ফোনটা, তোর ফোন। বাবা, আর একটা কথা, আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। শুধু বাড়ির বাইরে না, তোর স্কুলে যাওয়া বন্ধ, তোর লেখাপড়া করার দরকার নাই, সবকিছু বন্ধ। বাবা,
ভিডিওটা ভাইরাল হলো, আমি এখন রাফির সাথে কিভাবে যোগাযোগ করব? আমি যে ওকে অনেক ভালোবাসি, আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না বাবা। হ্যালো হ্যালো, তপু তুই এখন কোথায়? কই আর থাকবো, মহল্লার ছেলে, এখন তো আর মহল্লায় যাওয়ার কোনো উপায় নাই, পালায় পালায় থাকতে হচ্ছে। তোমার মেয়ে যে কাজ করেছে, আমার বন্ধু বান্ধবের সামনে তো আর মুখ দেখানোর কোনো উপায় নাই আমার বাবা। আচ্ছা ঠিক আছে, তুই যেখানেই থাকিস না কেন তুই জলদি বাসায় চলে আয়। আমি যাব না, আমি তো তোমাকে বললাম তুমি আগে তোমার মেয়েকে বাসার থেকে বের করো, তারপরে আমি বাসায় যাব। তার আগে আমি এক পাও এখান থেকে নড়বো না, বলছি না? এই তপু তুই আমার কথা শোন, যে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, যে আমার স্কুল পড়ুয়া মেয়েকে পটিয়ে সর্বনাশ করেছে, আমি তাকে ছাড়বো না। শোন, তুই যেখানে যে অবস্থায় থাকিস না কেন তুই জলদি বাসায় চলে আয়। আমি যাব না বাবা, কতবার বলবো, বিশ্বাস করো। তোমার মেয়েটাকে দেখলে না আমার গাটা জাস্ট, আমি রাগে কন্ট্রোল করতে পারি না। আহা তবু পাগলামি করিস না, আমি বলছি তুই দ্রুত বাসায় আয়, আমি তোকে সবকিছু খুলে বলছি। হাই হাই, রাফি ভাইয়াকে আবু পেলে তো ছাড়বে না। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ভাইয়ের সাথে আব্বুকে কথা বলতে দেখলাম, আব্বু রাফি ভাইয়াকে পেলে একদম মেরে ফেলবে। কি বলতেছিস এগুলা? হ্যাঁ আপু, আব্বু বড় ভাইয়ের সাথে কথা বলছিল, আমি আড়াল থেকে সবই শুনেছি। এখন কি হবে? আচ্ছা যে করি হোক রাফিকে আমাকে বিপদ থেকে বাঁচাইতেই হবে। আচ্ছা শোন, আমার একটা কাজ করতে পারবি বোন? কি কাজ আপু? আমাকে তো বাসার থেকে বের হইতে দেয় না, আমি তোকে একটা চিরকুট লিখে দিব, তুই যে করে হোক চুপে চুপে রাফিকে গিয়ে দিয়ে আসবি। শোন, এটা যেন বাবা না জানতে পারে, তাহলে কিন্তু তোকে আমাকে দুজনকেই মেরে ফেলবে। ঠিক আছে আপু, তুই বস, আমি দিচ্ছি। এটা যে করে হোক রাফিকে দিয়ে আসবি প্লিজ। ঠিক আছে আপু। আমি আমার ছোট বোনের হাত দিয়ে চিরকুটটা রাফিকে পাঠিয়েছিলাম, কিন্তু আমি তাও ওকে বাঁচাতে পারলাম না। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো তোমার আর রাফির প্রেমের বিষয়টা তোমার বাবা জেনে যায় এবং ওই ভিডিওটি দেখার পর রাগের মাথায় তার আত্মসম্মানের কথা চিন্তা করে রাফিকে হত্যা করে। জি স্যার। তুমি কেঁদো না, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি তো নিজ বাবার এগেনস্টে এই কথাগুলো স্বীকার করতে পেরেছো। এখন তুমি তোমার বাসার ঠিকানাটা আমাদেরকে একটু বড় লোকেশনটা বুঝিয়ে দেবো। সাবির, রাফি হত্যার মূল হোতাকে এবার আমরা শনাক্ত করতে পারবো, কারণ টুম্পা মেয়েটি নিজে স্টেটমেন্ট দিয়েছে যে ওর বাবা রাফিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। তাহলে টুম্পা স্বীকার করেছে? হ্যাঁ, ও নিজের মুখে পরিষ্কারভাবে বলেছে। তোমরা কাজ করো, ফোর্স নিয়ে চলে যাও টুম্পার বাড়িতে, ফুল ফোর্স নিয়ে যাবে, বাড়ি ঘেরাও করে জাফর খানকে অ্যারেস্ট করে নিয়ে আসবে। বাট একটা জিনিস মনে রাখবে, জাফর খান যেন কোনোভাবে এসকেপ করতে না পারে। ওকে? ইয়েস স্যার। মুভ। জাফর খান, ডোন্ট মুভ। একদম নড়াচড়া করার চেষ্টা করলে এখানে এনকাউন্টার করে দেবো। কি ব্যাপার, আপনারা কারা এভাবে আমার বাড়ির মধ্যে জোর করে ঢুকে আমাকে করছেন কেন? আমরা সিআইডি থেকে এসেছি, আমাদের সাথে আপনাকে যেতে হবে। কোথায় যেতে হবে? কোথায় যাবেন? কোথায় যাবেন সেটা গেলে বুঝতে পারবেন। চলেন। আমি যাবো না, আমি যাবো না। যাবেন না? না গেলে আপনার কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। সাব্বির,
জাফর খান, আপনার চোখে ভালোবাসা একটা অপরাধ। শুধুমাত্র এই জন্য আপনি একটি নিরপরাধ ছেলেকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছেন। আচ্ছা, আপনি নিজেও তো একজন বাবা, আপনি একটু ভেবে দেখুন তো, আপনার ছেলেকে এরকম অন্য কেউ যদি নির্মমভাবে হত্যা করতো আপনার কেমন লাগতো? স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আমি রাফিকে পিটিয়ে হত্যা করিনি স্যার। মিথ্যা বলবেন না জাফর সাহেব, একদম মিথ্যা কথা বলবেন না। আপনি যে হত্যাটা করেছেন এটার স্টেটমেন্ট দিয়েছে আমাদেরকে আপনার নিজের মেয়ে। আর একটা মেয়ে কখনো তার বাবাকে নিয়ে এই ধরনের মিথ্যা কথা বলতে পারে না। সো সত্য কথাটা স্বীকার করুন, কিভাবে আপনি রাফিকে পিটিয়ে মেরেছেন বলুন। আমি বললাম তো স্যার, স্যার আমি রাফিকে পিটিয়ে হত্যা করিনি স্যার। তাহলে কি আপনার মেয়ে মিথ্যা কথা বলেছে? শুনুন জাফর সাহেব, আপনি ভালো ভালো আমাদের কাছে কনফেস করুন। যদি স্বীকার না করেন নিজে থেকে, তাহলে আমরা কিন্তু খুব ভালো করে জানি কিভাবে কথা বের করে নিতে হয়। বয়েজ, স্যার 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 আমি সত্য কথা বলছি স্যার। স্যার স্যার আমি সব সত্য বলছি স্যার। আমি সব বলছি স্যার, আমি সব সত্য কথা বলছি স্যার। বলো, ডাকছো কেন? তুই ওই রাফি নামের ছেলেটা, ওকে খুঁজে বের করে ওর বাসার ঠিকানাটা আমাকে দিবি, ঠিক আছে? তারপর আমি তাকে বোঝাবো এই জাফর খানের মেয়ের সাথে নোংরামি করার পরিণাম যে কতটা ভয়ঙ্কর বুঝবে। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। আমি অলরেডি আমার বন্ধুদেরকে ওকে খুঁজে বের করতে পাঠিয়েছি। আর একবার খুঁজে পাক, তারপর বুঝিয়ে দেব আমার বোনের সাথে সম্পর্ক করার পরিণাম কত ভয়ানক হতে পারে। না না তবু তুই বুঝতে পারছিস না, এই ভিডিওটা যে ভাইরাল হয়েছে এইটা যদি ওই ছেলে জানতে পারে তখন তো সে পালিয়ে যাবে। পালিয়ে যাবে কোথায় বাবা? ও যদি 14 হাত মাটির নিচেও যায় না, আমি ওখান থেকে ওকে টেনে খুঁজে বের করে তারপরে আমাদের ফ্যামিলির আত্মসম্মান নিয়ে খেলার চরম প্রতিশোধ নেব। না না এত কিছু করার দরকার নাই, তুই শুধু ওই ছেলেটার ঠিকানা বের করে আমাকে দে, বাকিটা আমি করব। না বাবা, বরঞ্চ তুমি চুপ থাকো, তোমাকে কিছু করতে হবে না। না না তোরা ছেলেবেলে মানুষ, ওই হুটহাট করে একটা কিছু করে ফেলবি, তখন দেখা যাবে যে ঘটনাটা অন্যদিকে মোড় নিচ্ছে। এত কিছুর দরকার নাই, তুই শুধু ওই ছেলেটার ঠিকানাটা আমাকে বের করে দে, বাকিটা যা করার আমি করব। বললাম তো তোমাকে কিছু করতে হবে না, কখন কি করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। তুমি শুধু চুপ থাকো আর দেখো আমি কি করি। কত বড় সাহস, জাফর খানের মেয়ের সাথে নোংরামি। একবার আমি খালি তোকে আমার চোখের সামনে পাওয়া। স্যার রাফি যদি আমার সামনে পড়তো তাহলে হয়তো সর্বোচ্চ তাকে কয়েকটা চড় থাপ্পড় মেরে ছেড়ে দিতাম স্যার। এইরকম একটা ঘটনা ঘটতো না স্যার। স্যার আসলে আমার ছেলেটা রাগের বশে। আচ্ছা, এর মানে আপনি রাফিকে বাসা থেকে ডেকে এনে হত্যাটা করেননি, হত্যাটা করেছে আপনার ছেলে। এর বাইরে রাফি হত্যার ব্যাপারে আমি আর তেমন কিছুই জানি না স্যার, যা জানার আমার ছেলে জানে। আপনার কথা শুনে আপনার ছেলে রাফিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, সুতরাং এই পরিকল্পনার সাথে আপনিও জড়িত। আচ্ছা, আপনার মেয়ে আর রাফি দুজন ছোট মানুষ, আবেগের বশে না হয় একটা সম্পর্কে জড়িয়েছে, যেটাই করেছে আবেগের বশে করেছে, কিন্তু আপনি তো একজন বিবেকবান মানুষ, আপনি কিভাবে এত বড় একটা ভুল করতে পারবেন? কে বা কারা ওদের এই ভিডিওটা ভাইরাল করে দিয়েছে, এতে তো ওদের কোনো দোষ ছিল না। আপনি কিন্তু আইনের আশ্রয় নিতে পারতেন। আপনি যদি সাইবার ক্রাইমে মামলা করতেন তাহলে বিটিআরসি-কে অভিযোগ করে এই ভিডিওটা সরিয়ে দেওয়া যেত। স্যার স্যার বিশ্বাস করেন ওই সময় আমার মাথা ঠিক ছিল না স্যার। আত্মীয় স্বজন সবাই ফোন করছে স্যার, বিভিন্নভাবে ধিক্কার দিচ্ছে স্যার, এদিকে এরকম একটা ঘটনা স্যার, সবকিছু মিলাই স্যার আমি একেবারে পাগলের মতো হয়ে গেছিলাম স্যার। স্যার আমার এই একটা ভিডিওর জন্য স্যার আমার মান সম্মান সবকিছু একেবারে শেষ হয়ে গেছে স্যার। আমি যদি রাফিকে ধরে নিয়ে আসতাম স্যার তাহলে হয়তো রাফিকে এভাবে নির্মমভাবে কেউ মারতে পারতো না স্যার। বিশ্বাস করেন আমি এর মধ্যে একদমই নাই স্যার, আমি এই ব্যাপারে কিছুই জানি না স্যার। ঠিক আছে, এখন বলুন আপনার ছেলে তপু সে কোথায়? স্যার ওই রাফি মারা যাওয়ার পর থেকে স্যার তপু আর বাসায় আসেনি স্যার। স্যার আমার মনে হয় হয়তোবা তার বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও আত্মগোপন করে আছে স্যার। আচ্ছা, আপনার মোবাইল ফোনে আপনার ছেলের ছবি আছে? জি স্যার, ছবি আছে স্যার। রোদেলা, ওনার স্টাফগুলো যে রয়েছে ওখানে থেকে ওর মোবাইলটা নিয়ে আসো, কুইক। সাবির, বের করো।
পালাতে চেষ্টা করবি তো এখানে গুলি করে একদম মাথা খুলে উড়িয়ে দিব। পালিয়ে বাঁচতে চেয়েছিলি? কোনো অপরাধী আজ পর্যন্ত পালিয়ে বাঁচতে পারে না। আমি আর পালাবো না। পারবি না। একদম ফিক্স। তুই কি ভেবেছিলি আমাদের হাত থেকে পালাতে পারবি? হ্যাঁ, বস বস, হ্যান্ডস আপ। কোনো ধরনের চালাকির চেষ্টা করবি না। এবার যদি কোনো ধরনের চালাকির চেষ্টা করেছিস একদম শুট করে দিব। স্যার আমি কিছু করি না, বিশ্বাস করেন। পুরো সত্য ঘটনাটা খুলে বল। স্যার আমি আসলে রাফিকে হত্যা করতে চাইনি স্যার। তাই তুই হত্যা করতে চাসনি, তাহলে রাফি হত্যা হলো কিভাবে? বল, তুই রাফিকে হত্যা করতে চাসনি, তাহলে রাফি হত্যার পর থেকে তুই আত্মগোপন করেছিলি কেন? সিআইডি টিমকে দেখে তুই পালানোর চেষ্টা করলি কেন? বল। দেখ, ভালোই ভালোই মুখ খোল, না হলে এই যে এরা দাঁড়িয়ে আছে না, রিমান্ড রুমে নিয়ে তোর কি করবে তুই ভাবতে পারছিস না। বল। আমি বলছি স্যার, বলছি সেদিন রাতে রাফে, রাফে, তুমি কে ভাই? আমাকে টুম্পা পাঠিয়েছে। টুম্পা তোমাকে পাঠিয়েছে? টুম্পার কিছু হয়নি তো? টুম্পার বড় ভাই আর আবু মালিককে ভীষণভাবে মেরেছে। তুমি এসব কি বলছো? তুমি টুম্পার কি হও? আমি টুম্পার কাজিন। টুম্পা অনেক কষ্ট করে হাত থেকে পালাইছে, আজ আমি তোমার সাথে পালাবে বললাম। কোথায় কোথায় টুম্পা? তুমি আসো আমার সাথে, আমি তোমার টুম্পার কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো। তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? কেন টুম্পার কাছে? টুম্পা? কিন্তু টুম্পা তো এখানে নেই। তোর বাচ্চা, তোমার বোনের ঠোঁটে চুমু দিছিস না? আজকে তোর এমন অবস্থা করবো, তোর হাত পা ভাঙ্গা প্যাকেট করে বাড়ি পাঠাবো। মার! কুত্তার বাচ্চা, কথা বল। তোর আজকে এত অবস্থা খারাপ করবো, তুই আমার বোনের সামনে আর জীবনে যাইতে পারবি না। মার কুত্তার বাচ্চা, মার! বাচ্চা কথা বল, কথা বল কুত্তার বাচ্চা। তোমার মারা গেছে? হ্যাঁ আল্লাহ। আচ্ছা শোন, মারাই গেছে, তোরা আপাতত আত্মীয় স্বজনের বাসায় যা, আর আমি না বলা পর্যন্ত, মিউচুয়াল না হওয়া পর্যন্ত তোরা কেউ আসবি না। খবরদার, ভুলেও যেন এই খবর কেউ না জানে। যা, চলো, যা যা। বিশ্বাস করেন স্যার, আমি রাফিকে হত্যা করতে চাইনি। সেদিন ওকে মারার সময় অনেক চিৎকার করছিল, আর ওই সময় আমাদের মধ্যে কেউ একজন মুখটা চেপে ধরায়, হয়তো দোমাটকে মারা যায় স্যার। আমি আসলে বুঝতে পারিনি এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমি আমার ভুলের জন্য অনেক অনুতপ্ত স্যার। রাফিকে মিথ্যা কথা বলে বাসা থেকে ডেকে এনে নির্মমভাবে পিটিয়েছো তোমরা, এবং পেটানোর সময় দুজন মিলে মুখ চেপে ধরে রেখেছিলে যেন শব্দ করতে না পারে। আরে এভাবে মুখ চেপে ধরে বাজেভাবে পেটালে কোনো মানুষ বাঁচে? এই কমন সেন্সটুকু ছিল না তোমার? রাগের বশে আমি যে কি করে ফেলেছিলাম তখন আসলে আমার মাথায় কোনো হুঁশ ছিল না স্যার। রাফিকে হত্যা করা আমার কখনোই উদ্দেশ্য ছিল না। চুপ করো। তোমার বয়সী কিশোরদের শরীরে অনেক তেজ থাকে, তাই না? তোমরা বুঝতেই পারো না কি করছো মাথা গরম করে, বা এর পরিণতি কি হতে পারে, এগুলি কোনো সেন্স কাজ করে না। আর এর কারণে কি হতে পারে তুমি জানো? তোমার সারাটা জীবন ধুকে ধুকে জেলে পৌঁছতে হবে, তুমি এবং তোমার ফ্যামিলি নিঃশেষ হয়ে যাবে। এগুলি তো মাথায় কাজ করে না। না স্যার, না 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 বলে এখন চিৎকার করে কান্না করে কোনো লাভ নেই। আইনের হাত থেকে তুমি আর রক্ষা পাবে না, কারণ আইন তুমি নিজের হাতে তুলে নিয়েছো। আইন সবার জন্য সমান, আইন তার নিজস্ব গতিতে চলে। এই আইন তোমার এমন একটা শাস্তির ব্যবস্থা করবে যেন ভবিষ্যতে কোনো কিশোর আবেগের বশে কিংবা রাগের বশে এরকম কাজ করতে সাহস না পায়। স্যার, আমাকে আমার সুন্দর জীবনটা ফিরিয়ে দিন স্যার। আমি যে ভুলটা করেছি, আমি আমার ভুল বুঝতে পারছি স্যার। কিন্তু আফসোস, এখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, কিন্তু আর কোনো লাভ নেই। আইন তার নিজের মতো করে তোমাকে শাস্তি দেবে, আমার বা আমাদের কারোই কিছু করার নেই।
আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানকে তার বয়সন্ধিকালে কড়া নজরদারিতে রাখবেন। সে যেন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আবেগের বশে কিংবা রাগের বশে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি না করে, সেদিকটা আপনার নজর রাখবেন। কারণ আজকের কিশোর আগামীর ভবিষ্যৎ। শোনো, তোমরা ওকে আর ওর বাবাকে আদালতে চালান করে দাও। স্যার প্লিজ স্যার, স্যার স্যার আমি বাঁচতে চাই স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন স্যার, প্লিজ স্যার, আমি বাঁচতে চাই স্যার। স্যার আমি বাঁচতে চাই স্যার।